এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা পরিসংখ্যানের জাস্ট মূল টপিকসগুলো আলোচনা করব, কারণ আমাদের এক্সামের আগে পুরো অধ্যায় রেখে যাওয়া সম্ভব না। যেভাবে পড়লে এক্সামে মাথা গরম থাকলেও আমাদের টপিকসগুলো আমরা ভুলে যাব না, সেভাবেই আমরা পরিসংখ্যান অধ্যায়টা রিভাইজ করব, তোমাদের যেন ইজিলি সব কিছু মনে পড়ে। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখানে মূলত পড়ব কি, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, আর একটা হলো অজীব রেখা। তো গড়ের দুইটা পড়বো আমরা, একটা প্রত্যক্ষ বা সাধারণ পদ্ধতি। প্রত্যক্ষ বা সাধারণ, আরেকটা কি সংক্ষিপ্ত বা সহজ। গড়টা নিয়ে একটু বেশি কথা বলা লাগবে, বাকিগুলো নিয়ে তেমনভাবে বেশি কিছু বলা লাগবে না। প্রত্যক্ষ বা সাধারণ পদ্ধতির গড়টা একরকমভাবে করব, সংক্ষিপ্ত বা সহজ। সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি, যেটা নামে মনে হচ্ছে সংক্ষিপ্ত কিন্তু আসলে এটাই বড়, সহজ নাম হলেও এটাই কঠিন। তার মানে বিপরীতটা, সহজ সংক্ষিপ্ত যেটা এটাই আসলে বড় আর কঠিন। আর প্রত্যক্ষ বা সাধারণ এটা হলো সোজা। তো গড় যখন নির্ণয় করবো, আমাদের যে কোনো শ্রেণীব্যাপ্তি থাকতে পারে, যেমন আমাদের 31 থেকে 40, তারপর কত 41 থেকে 50, তারপর কত 51 থেকে 60, এরকম শ্রেণীবদ্ধগতভাবেও থাকতে পারে, অথবা সাধারণ ডাটা থাকতে পারে, যেমন হলো যে 35, 40, 45 এরকম থাকতে পারে। ঠিক আছে, তো এরকম হলে আমরা কি করবো, আর এরকম হলে কি করবো আমরা সেটা জানি। যখন আমাদের শ্রেণীবদ্ধগতভাবে থাকবে, তখন আমরা এই প্রত্যক্ষ বা সাধারণের ক্ষেত্রে কি করব, শ্রেণীব্যাপ্তিটা তো আছেই, আমরা এখানে প্রথমে কি করব, শ্রেণীব্যাপ্তি নির্ণয় করব। শ্রেণীব্যাপ্তি, তারপর কি, যেহেতু আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে তাই আমরা মধ্যমান নির্ণয় করব। শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান এটা। আর এখানে কি, গণসংখ্যা। আমরা প্রত্যেকটা জিনিস এইখানে গড় থেকে শুরু করে প্রচুরক, মধ্যক, আয়তলেখা, বহুভুজ, অজীব রেখা, প্রত্যেকটার জন্য জাস্ট একটা করে এক্সট্রা জিনিস বের করব। যেমন এখানে কি, শ্রেণী মধ্যমানটা এক্সট্রা বের করছি, কারণ আমাদের কি বলে, শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমাদের সবসময় প্রশ্নেই দেওয়া থাকবে। এখানে গণসংখ্যা ধরো যে 2, 3, 5 এরকম দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা সবসময় আমাদের কি প্রশ্নেই দেওয়া থাকবে। এটাও একটা শ্রেণী, এটা হলো গণসংখ্যা, এটা হলো শ্রেণী। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যেহেতু আমাদের সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, আমরা যে কোনো একটা শুধু এক্সট্রা জিনিস বের করবো, এক্সেপ্ট এই সহজ আর সংক্ষিপ্ত পদ্ধতি। সহজ আর সংক্ষিপ্ত পদ্ধতির জন্য আমাদের কয়টা জিনিস লাগে, 5টা। ঠিক আছে, তাছাড়া প্রত্যেকটার জন্য একটা শুধু এক্সট্রা বের করবো, দুইটা তো দেওয়াই থাকে, একটা এক্সট্রা বের করবো। তাহলে প্রত্যক্ষ বা সাধারণের জন্য কি, শ্রেণী মধ্যমানটা এক্সট্রা করে বের করবো। তাহলে শ্রেণী মধ্যমানটা যদি আমরা এক্সট্রা করে বের করি, এটাকে প্রকাশ করা হয় xi দ্বারা। আর গণসংখ্যার ইংলিশ যেহেতু ফ্রিকোয়েন্সি, এটাকে প্রকাশ করা হয় fi দ্বারা। তাহলে আমরা এখানে এই দুইটা গুণ করে দেবো, fi ইন্টু xi। এবার দেখো আমরা এখানে শ্রেণী ব্যাপ্তিগুলো যদি লিখি, 31 থেকে কত 40, তারপর 41 থেকে কত 50, তারপর কত 51 থেকে কত 60, তারপর শ্রেণী মধ্যমান গুলা এখানে আমাদের কত হবে, 31 যোগ 40 ভাগ 2 যদি করি, মধ্যমান কি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, 35.5, এটা তাহলে হবে 45.5, এটা তাহলে হবে 55.5। আর আমরা এখানে গণসংখ্যাগুলো লিখে নিব, কত 2, 3, 5। এবার আমরা এটা দ্বারা এটাকে গুণ দিব, এটা দ্বারা এটাকে গুণ দিব, এটা দ্বারা এটাকে গুণ দিব, গুণ দিয়ে গুণফলগুলো এখানে লিখে ফেলবো। আর আমরা গড়ের সূত্রটা কি জানি, গড়ের সূত্রটা জানি সামেশন অফ i = 1, কে হলো শ্রেণী সংখ্যা। তাহলে এখানে আমাদের কি, fi xi বাই কত n। n মানে কি, n মানে হলো মোট গণসংখ্যাটা। n মানে কি, n মানে হলো মোট গণসংখ্যা। এই যে এটা ইকুয়ালস টু হলো n। ঠিক আছে, আর fi xi এর সামেশনটা আমরা কোথায়, সামেশন মানে কি, যোগফল, যোগফল অফ fi xi। এই যে এখানে যে আমরা তিনটা মান পাবো, এই তিনটাই হলো সামেশন অফ fi xi।
তাহলে আমরা এখান থেকে মান বসায় দিলেই আমরা কিন্তু গড় পেয়ে যাব। ঠিক আছে, এটা হলো সাধারণ বা প্রত্যক্ষ পদ্ধতির গড় নির্ণয়। তাহলে সাধারণ বা প্রত্যক্ষ পদ্ধতির গড় নির্ণয়ের জন্য আমার এক্সট্রা করে লাগবে শ্রেণী মধ্যমান, যেটাকে পরে আমি এই গণসংখ্যার সাথে গুণ করে কাজে লাগাবো। এরপরে আছে সংক্ষিপ্ত বা সহজ পদ্ধতি, যেটা আসলে আমাদের বৃহৎ এবং কি কঠিন পদ্ধতি। তাহলে এইটার জন্য আমরা যদি সেম ভাবে 31 থেকে 40, 51 থেকে কত 41 থেকে 50, 51 থেকে 60 নেই, তাহলে আমাদের এখানে কত দিছিলাম আমরা গণসংখ্যা ধরি আমাদের কত 3, 5, 7 এরকম দেওয়া আছে। এইটার জন্য যখন আমরা করব আমাদের এক্সট্রা করে কি কি লাগে এখানে সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো যে আমাদের এই দুইটা জিনিস তো দেওয়া আছে, এছাড়াও আমাদের কি লাগবে। ধর আমরা যদি এখানে ছকটা আঁকি, এখান থেকে ধরো যে আমি করা শুরু করলাম, ওইটা আমার কোয়েশ্চেন। তোমাদের কোয়েশ্চেনে যদিও এরকম ভাবে থাকবে, আমি লম্বালম্বি করে আঁকছি 3, 4, 5। তাহলে এখানে 3টা ঘর তো আমার এই জন্যই লাগবে, উপরে একটা এক্সট্রা লাগবে, নিচে একটা এক্সট্রা লাগবে। তাহলে আমাদের পাশাপাশি কয়টা ঘর লাগবে, মোট 5টা ঘর লাগবে। আর এইদিকেও 5টা ঘর লাগবে, এদিকে সবসময় 5টাই লাগবে, 5টা কলাম লাগবে, যেহেতু 5টা জিনিস বের করব। তাহলে আমি প্রথমটা কি লিখবো, শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, তারপরটা কি শ্রেণী মধ্যমান। গড়ের জিনিসগুলো একটু এক্সট্রা করে আলাদা করে মনে রাখবা, আমি পরের গুলাতে আর কোনো আলাদা করে মনে রাখতে হবে না। তারপর কি শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, এখানে কি গণসংখ্যা। গণসংখ্যা, তারপর কি ধাপ বিচ্যুতি। গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফআই। শ্রেণী মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্সআই। তারপর কি ধাপ বিচ্যুতি, এটা কি ইউআই। ইউআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস এ বাই এইচ। ঠিক আছে, এই সূত্রটা জানা লাগবে। এরপর কি গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি, তাহলে কি গণসংখ্যা কি এফআই আর ধাপ বিচ্যুতি কি ইউআই। ঠিক আছে, এখন এইখানে দেখো যে আমাদের কত 31 মাইনাস কত 40, এখানে কত 41 মাইনাস কত 50, এখানে কত 51 মাইনাস কত 60। তাহলে এখানে দেখো আমি এই মানটাকে একটু ছোট ধরে নিই, এটাকে 4 ধরে নিই। তাহলে গণসংখ্যা আমাদের কত 3, 5, 4। 3, 5, 4, তোমাদের বোঝার সুবিধার্থে এটা ধরছি। তাহলে এখানে আমাদের মানটা কত 35.5, এখানে আমাদের মানটা কত 45.5, এখানে আমাদের মানটা কত 55.5। ঠিক আছে, এখন এই ধাপ বিচ্যুতি আমরা চাইলে সূত্র প্রয়োগ করেও করতে পারবো। পরীক্ষার হলে যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা আরো বেশি থাকে, আমি তোমাদের জাস্ট এখানে রিমাইন্ড করাই দিচ্ছি। এই জন্য আমি অল্প শ্রেণী সংখ্যা নিয়ে করছি। কি করবা, যেই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি, এই শ্রেণীর, সেই শ্রেণীর মধ্যমানটাই হবে কি আমাদের আনুমানিক গড়, অর্থাৎ যেটা আমি ধরে নিচ্ছি, অনুমান করে নিচ্ছি একটা। তোমরা এখানে ভুল করো কি, এই শ্রেণীর গণসংখ্যাটাকে এ ধরো, ভুলেও এই ভুল করা যাবে না। শ্রেণীর মধ্যমানটা, যেই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণীর মধ্যমানটাই হবে আনুমানিক গড়। তাহলে যেটা ভুল হয় আমি কিন্তু সেটা বলে দিলাম, নোট করে রাখবা যে এটা ভুল করা যাবে না। এখন ধাপ বিচ্যুতি কি, ধাপ বিচ্যুতি আমরা এই সূত্র ফেলাই করতে পারি, অথবা ডিরেক্ট দেখো তোমার যে আনুমানিক গড় তুমি যেই শ্রেণীতে পাইছো এই শ্রেণীতে তোমার কি হবে 0। এরপর উপরের দিকে যাবা -1, নিচের দিকে যাবা +1। উপরে যদি আরো ঘর থাকতো তাহলে কি -2, -3 এরকম ভাবে, নিচে আরো ঘর থাকলে 2, 3। তাহলে সবসময় সিকোয়েন্স মেনটেন করতে যাবা, 0, -1, -2, -3, 0, 1, 2 এখান থেকে লেখা শুরু করবা। তোমরা অনেকেই কি করো, এখান থেকে লেখা শুরু 1, 2 নিচ থেকে না, আগে 0 লিখবা, 0 লিখে 1, 2, 3 নিচের দিকে লেখা শুরু করবা, -1, -2, -3 উপরের দিকে লেখা শুরু করবা, তাহলে আর ভুল হবে না। তাহলে আমাদের এখানে কি ছিল, যেহেতু একটা করে ঘর আছে, 0 উপরেরটা কি -1 আর নিচেরটা কত +1। যদি আমাদের বেশি থাকে আমরা পরে লিখবো। এরপর আমরা কি করবো, গণসংখ্যা একটু ধাপ বিচ্যুতি, তাহলে এটা -3, এরপর কত 0, 4, আমরা এই দুটো যদি যোগ করে দিই তাহলে আমাদের কত হয় 1। এরপর আমাদের গড় নির্ণয়, গড়ের সূত্র কি, গড়ের সূত্র কি a প্লাস সামেশন অফ কি fi ui বাই n ইন্টু কত h, তাই তো। তাহলে এইটা করে আমাদের যা আসবে সেটাই কি আমাদের আনসার। তো তোমরা এখানে মান বসায় নিবা, মান বসায় নিয়ে যা আসে সেটাই আনসার।
আমাদের গড় শেষ, গড়েরটাই শুধু আলাদা করে মনে রাখতে হয় আমি বললাম। এরপর দেখো মধ্যক, মধ্যকের জন্য এক্সট্রা করে কি রাখতে হবে, এই যে মধ্যকের শেষে কি আছে, ক্রমযোজিত গণসংখ্যা। তার মানে মধ্যকের জন্য আমার লাগবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। প্রচুরক, প্রচুরকেরটা মনে রাখবো, প্রচুরক প্রচুর ভালো, তোমাকে আলাদা করে কোনো কষ্ট দিবে না, মানে এক্সট্রা করে কিচ্ছু নির্ণয় করতে হবে না, শুধু যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা থাকে সেটা দিয়েই তুমি নির্ণয় করতে পারবা। নির্ণয়ের প্রসেস তো তোমরা জানোই, আগে করে এসেছো যেহেতু পরীক্ষা দিবা। আয়তলেখ, আয়তলেখ কি, আয়তলেখতে এখানে প্রথমে কি আছে, সরেয়া, তার মানে সরেয় সরেয়া পড়বা। আয়তলেখ তার মানে কি লাগবে, অবিচ্ছিন্ন সীমা, সরেয়তে অবিচ্ছিন্ন সীমা। ঠিক আছে, প্রচুরকটা কি, প্রচুর ভালো, তোমার কিচ্ছু করা লাগবে না এক্সট্রা করে। আয়তলেখতে কি লাগবে, অবিচ্ছিন্ন সীমা, অবিচ্ছিন্ন সীমা। এরপর বহুভুজটা কি আকারে পড়বা, বহুমুজ আকারে পড়বা, বহুমুজ। কেন বহুমুজ বলে দিচ্ছি। এরপর অজীব রেখাটা রেখা না পড়ে কি পড়বা, রেখা পড়বা। এই যে দেখো মধ্যকের শেষে ক আছে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, প্রচুরক প্রচুর ভালো, কিচ্ছু এক্সট্রা করে বের করা লাগবে না। আয়তলেখ সরেয়া, সরেও পড়বা, অবিচ্ছিন্ন সীমা লাগবে। তারপর কি বহুভুজে বহুমুজ পড়বা, বহুমুজ মানে কি, এই মতে যেহেতু ভুজের ভটা চেঞ্জ করে ম পড়ছো, তার মানে তো নিশ্চয়ই ম দিয়ে কোনো কাজ আছে, তাই না? কি মধ্যমান, মধ্যমান কার মধ্যমান, শ্রেণী মধ্যমান, আমরা যেগুলা বের করি অবিচ্ছিন্ন সীমা মধ্যমান, এগুলা কার, শ্রেণীর। এরপর অজীব রেখা, আবারও শেষে কি ক, ক মানে কি ক্রমযোজিত গণসংখ্যা। এক্সাম হলে যখন মাথা গরম হয়ে যায় তখন আসলে কোনটার জন্য আমরা কি বের করব সেটা আমাদের মাথায় থাকে না। তো তোমরা যদি এই প্রসেসে পড়ো, আই হোপ তোমাদের ভুল হবে না যে কোনটার জন্য আসলে কি লাগবে। যে মধ্যকের জন্য ক্রমযোজিত গণসংখ্যা, প্রচুরকের জন্য প্রচুরক প্রচুর ভালো, এক্সট্রা করে কিছু লাগবে না। তারপর আয়তরেখার জন্য অবিচ্ছিন্ন সীমা, বহুভুজের জন্য বহুমুজ, আর অজীব রেখার জন্য অজীব রেখা। এরপর আমাদের কি হয়, আমাদের এই যে এইখানের যে তিনটা, এই তিনটা এই তিনটার গ্রাফের জন্য আমাদের কি করতে হয়, গ্রাফের জন্য আমাদের বর্ণনা লিখতে হয়। আমরা কিন্তু বর্ণনাগুলো একবারেই লিখতে পারবো, সেটা আমি তোমাদেরকে একসাথে দেখাই দিব যে একবারে কিভাবে লিখতে পারবো। এবার আসি মধ্যকে, মধ্যকে কি হবে, মধ্যকে ধরো যে আমি তোমাকে আবারও সেই 31 থেকে 40 নিলাম, আমি একবারেই লিখে ফেলছি। 41 থেকে কত 50 নিব, 50 থেকে কত, একটা করে এক্সট্রা জিনিস লাগবে প্রত্যেকটার জন্যই। এখানে যদি আমরা গণসংখ্যা 5, 9, 7 নেই, তাহলে এখানে দেখো যে আমাদের এটা কি শ্রেণীব্যাপ্তি, এটা গণসংখ্যা। এবার আমরা কি ক্রমযোজিত, মধ্যক শেষে ক আছে, ক্রমযোজিত 5, তাই তো 5-এর সাথে কি এটা 5 9 কত 14, 14-র সাথে 7 কত 21, তাহলে আমাদের n ইকুয়ালস এখানে কত 21। আর এখানে আমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো যে মধ্যকের ক্ষেত্রে কিন্তু আমাদের জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা বলে একটা ফ্যাক্ট থাকে, তাই না? যখন যেহেতু আমাদের ডেটাগুলো কি শ্রেণীবদ্ধ, তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে কি বের করবা, জোড় সংখ্যা মানে n/2 এর মানটা কত হবে, n/2 আর কত, এখানে আমাদের কি বলে n কি বিজোড় সংখ্যা, তার মানে আগে বিজোড় সংখ্যাটাই বলি। যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক শ্রেণী কিভাবে পাবা, যেহেতু বিজোড় সংখ্যা n + 1/2, যেহেতু বিজোড় সংখ্যা তুমি যদি ডাইরেক্ট n/2 করে দাও, 21/2 করো, তাহলে কিন্তু এটা কি দশমিকে চলে আসবে। অনেকে কি করে n/2 করে পরে 1 করে, এই ভুলটা করা যাবে না। তুমি এমনি বুঝতে পারবা যে এটার সাথে 2 ভাগ দিলে কিন্তু দশমিক হয়ে যাবে, ঠিক আছে? এই ভুলগুলো এক্সামে হয়, এই জন্য আমি দেখাই দিচ্ছি তোমাদের এক্সামের আগে দিয়ে। তাইলে প্রথমে কি মানটা যেহেতু দশমিক হবে না, পূর্ণ সংখ্যাই থাকবে, তার মানে প্রথমে আগে n এর সাথে 1 যোগ করে নিতে হবে, তারপর /2। তাহলে আমরা যদি এখানে কত করি 21 বাই কত +1/2, তাহলে কত 22 কত 2 সমান কত 11। তাহলে এই যে এখানে 14 মানে এখানে সর্বোচ্চ কত মান পর্যন্ত আছে, 14 পর্যন্ত সর্বোচ্চ মান থাকতে পারে। 11 তাহলে আমাদের কোন শ্রেণীতে আছে, এটাই হলো কি মধ্যক শ্রেণী। তাহলে আমরা এখানে কি বলবো, যে যেহেতু কত আমরা বের করব n প্লাস এইটুক লিখে নেওয়া যে 11, এই মানটা কোথায় আছে মধ্যক শ্রেণী, সুতরাং মধ্যক শ্রেণী কত 41 থেকে 50 পর্যন্ত। সূত্র কি জানি আমরা, এল প্লাস এল মানে কি লোয়ার লিমিট, এল কেন লোয়ার লিমিট অফ মধ্যক শ্রেণী কত 41, n/2 তো জানোই, মাইনাস এফসি, এফসি কি মধ্যক শ্রেণীর পূর্বে, মধ্যক শ্রেণী কোনটা এটা, তার পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। কেন এফসি, এফতে ফ্রিকোয়েন্সি, কিতে কিউমুলেটিভ, কিউমুলেটিভ মানে ক্রমযোজিত, তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর আমাদের কি h/fm ইন্টু h/fm, fm কি মধ্যক শ্রেণীর, এই যে মিডিয়ান
মানে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি, এই যে মধ্যক শ্রেণীর ফ্রিকোয়েন্সি। আর এইচ কি, যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হয়েছে, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 31কেও কাউন্ট করতে হবে, 40কেও কাউন্ট করতে হবে, তাহলে কত হয় 10। এখানে মানগুলো বসায় দিয়ে আমাদের যা হবে তা। এখন এখানে আরেকটা তোমাদের কনফিউজিং ব্যাপার হলো, যদি n/2 এর মান, বা তুমি যে হিসাবটা করবা n+1/2 এর মান, এটা যদি ডিরেক্ট 14 আসে, অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার মানের সমান আসে, তখন কি করবা, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে 1 যোগ করে নিতে হবে, ঠিক আছে? তার মানে 14 যোগ 1 সমান কত, 15। তার মানে কিন্তু মধ্যক শ্রেণীটা কত, 15তে আছে। তার মানে 15 কোথায়, এই মানে, অর্থাৎ তোমার যদি সরাসরি ক্রমযোজিত গণসংখ্যা যত আসে তত আসে, তার মানে মধ্যক শ্রেণী হবে তার পরেরটা। এগুলোটা করা যাবে না, ঠিক আছে? এইটুকু মাথায় রাখবা। এগুলো তো শ্রেণীবদ্ধ ডাটার জন্য। এমসিকিউ এর জন্য অনেক সময় এভাবে আসে যে 3, 5, 2, 4, 9 বলে, যেখানে মধ্যক কত, মধ্যক কত 2, তাই তো? এখানে যদি আমি, কারণ কি আমরা জানি মধ্যক কত, n প্লাস, যেহেতু 5টা আছে, n+1/, কত 2, তাহলে এটা মানটা কত আসবে 3। আর এখানে যদি আমি আরেকটা ডাটা দিই, ধরো যে 10 দিই, তাহলে মধ্যক কত, মধ্যক হলো মধ্যমান কি, এইটা আর এইটা, তাহলে এই দুইটার কত যোগফল ভাগ কত 2, 4 যোগ 2 কত 6 কত 2, তাহলে কত হবে 3, এরকম, ঠিক আছে? যখন জোড় সংখ্যা হবে মাঝের দুইটা যোগফল ভাগ 2। এরপর আমি কি বলছি যে প্রচুরক, প্রচুরক প্রচুর ভালো, এ তোমাকে আলাদা এক্সট্রা করে কোনো প্যারা দিবে না। তাহলে প্রচুরকের জন্য কি, প্রচুরক, প্রচুরক শ্রেণীতে জানোই, প্রচুরক মানে প্রচুর পরিমাণে যেটাতে আছে, গণসংখ্যা যেই শ্রেণীতে সবচেয়ে বেশি সেটাই কিন্তু প্রচুরক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর সূত্রটা আমাদের কি, L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু কত H, তাই তো? তাহলে দেখো এর কি লোয়ার লিমিট অফ প্রচুরক শ্রেণী, F1 কি, F1 কি আগে না, তার মানে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পূর্বের শ্রেণীর গণসংখ্যা আগে, F যেহেতু আগে, তার মানে F1 মানে কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ, F2 কি পরে, 2 পরে না, 1 আগে 2 পরে, তাহলে F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল দিয়ে আমরা, আর H তো জানোই শ্রেণী ব্যবধান, ঠিক আছে? যা আসবে তা। প্রচুরক প্রচুর ভালো, এক্সট্রা করে কোনো কষ্ট দিবে না। আয়তরেখার জন্য আমরা কি বের করব, আয়তরেখার জন্য আমরা অবিচ্ছিন্ন সীমা নির্ণয় করব। তাহলে আমি যদি এখানে তোমাদেরকে আরেকটা দেখাই যে 31 থেকে কত 40, 41 থেকে কত 50, 51 থেকে কত 60, তাইলে এখানে দেখো যে 31 থেকে 40, এখানে আমরা শ্রেণী অবিচ্ছিন্ন সীমাটা নির্ণয় করব। এটা কি শ্রেণী অবিচ্ছিন্ন সীমা, অবিচ্ছিন্ন সীমা, ঠিক আছে? এটা তো শ্রেণী ব্যাপ্তি, আর এখানে কি গণসংখ্যা দেওয়া থাকবে তোমাদের, গণসংখ্যা। এখন দেখো শ্রেণী অবিচ্ছিন্ন সীমাটা কেন নির্ণয় করব, কারণ আমাদের কিন্তু এখানে মানগুলো বিচ্ছিন্ন, অর্থাৎ এখানের এই মানের সাথে আমাদের এই মানের কোনো কি মিল নেই। আমি যদি এইভাবে আয়তলেখতা আঁকি, তাহলে প্রত্যেকটা লাইন আমার কি এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হবে না, কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে তো আয়তলেখা আঁকা যাবে না, আয়তলেখা এইরকম সম্পর্ক হবে যে একত্রে হবে, ঠিক আছে? অবিচ্ছিন্ন আকারে থাকবে। এই কারণেই আমরা শ্রেণী অবিচ্ছিন্ন সীমাটা নির্ণয় করি। তাহলে অবিচ্ছিন্ন সীমা যখন আমরা নির্ণয় করব, তাহলে আমাদের এখানে কত, লোয়ার ঘর থেকে 0.5 কমায় নিব, আপার ঘরে 0.5 বাড়ায় নিব। তাহলে এখানে কত, এই ঘর থেকে 0.5 যদি কমাই 30.5 থেকে 40.5, এই ঘরে বাড়ায় নিতে হবে। লোয়ার ঘরে কমায় নিব, 41 থেকে 0.5 কমাইলে 40.5, আপার ঘরে বাড়ায় নিব 50.5, ঠিক আছে? তাহলে দেখো এরকম করে আমরা যদি পরেরটাতে দেই, তাহলে এটার সাথে এটা মিলে, তখন যখন আমরা গ্রাফ আঁকবো তখন আর সমস্যা হবে না। কিন্তু আমাদের যদি শ্রেণী ব্যাপ্তিটাই এভাবে থাকতো যে 31 থেকে 41, 41 থেকে 51 এভাবে থাকতো, তখন কিন্তু তোমাকে আর শ্রেণী অবিচ্ছিন্ন সীমা বের করতে হইতো না। তোমার যেহেতু তখন ডাটাগুলাই কি অবিচ্ছিন্ন চলক আকারে আছে, তখন আর তোমাকে কষ্ট করে বের করে নিতে হবে না, ঠিক আছে? ব্যাপারটা হলো এরকম। এরপরে আমরা বের করব কি, বহুভুজ, যেটা আমি বহুমুজ দিয়ে মনে রাখতে বলছি, শ্রেণী মধ্যমান। তো এখানে শ্রেণী মধ্যমানগুলা বের করবা, শ্রেণী মধ্যমানগুলাই ডিরেক্ট তোমরা কি করবা, বহুভুজের ক্ষেত্রে অনেকে কি করে শ্রেণী ব্যাপ্তিটা বসায় পরে মধ্যমানগুলা বসায়, আমি সেটা বলবো না, আমি বলবো যে তোমরা ডিরেক্ট এক্স অক্ষে শ্রেণী মধ্যমানগুলাই বসাবা। তাহলে এখানে যদি আমাদের কত 31 থেকে 40 হয়, 41 থেকে কত 50 হয়, আর কত হয় এখানে 51 থেকে 60 হয়। তাহলে আমরা যদি এখানে লিখি 5, 9, 7 এরকম ধরো যে নিলাম। এখন আমি দেখো যে এইটা গণসংখ্যা, তার মানে আমরা কি শ্রেণী মধ্যমানগুলো এখানে যদি বের করে নিই, আমি ঘরটা ছোট করে ফেলছি, 35 কত 5, এখানে কত 45.5, এখানে কত 55.5, ঠিক আছে? তাহলে এই যে আমরা মধ্যমানগুলো বের করে নিলাম,
এখানে আমরা ভাঙা ঘর দিয়ে নিব, যেহেতু আমি কত থেকে শুরু করবো 35.5 থেকে। আমি বলছি এক্স অক্ষে তোমরা কি করবা, ডিরেক্ট মধ্যমানটাই বসায় দিবা। দেখো 35.5-এর যদি আগে আরেকটা ঘর থাকতো সেটা কত হইতো 25.5। অবশ্যই আগের ঘরটা নিবা আর পরের ঘরটা নিবা, কেন নিবা সেটা আমি বলে দিচ্ছি। তাহলে এটা হলো আমাদের 25.5, এটা হলো 35.5, এটা হলো 45.5 আর এটা হলো 55.5। ঠিক আছে, আমি বলছি পরের একটা ঘরও বাড়ায় নিতে, পরের একটা ঘর কত 65.5। ঠিক আছে, এটা ও এক্স ওয়াই। এখন দেখো আমরা যদি দেই এখানে কত 5, এদিকে তো আমাদের 5-10 ঘর থাকবেই, এটা কত 9, এটা কত 7। ঠিক আছে, তাহলে এবার এই জাস্ট গ্রাফে একটা ফোঁটা দিয়ে এটাকে গোল করে দিবা। ওই পয়েন্টটাকে কখনো মোটা করবা না, তাহলে সুন্দর দেখাবে না। জাস্ট এভাবে কলমটা পেন্সিলটা দিয়ে একটা ফোঁটা দিয়ে এইভাবে গোল করে দিবা, দিয়ে এই যে এখন আমি বলছি আগের একটা ঘর নিতে, পরের একটা ঘর নিতে। পয়েন্টগুলো বসানো, এইখানে হয়তো আমাদের 5, এইখানে হবে আমাদের কত 10 আর এইখানে হবে আমাদের কত 7। আমি বলছি আগের একটা ঘর বাড়ায় নিতে, কেন বাড়ায় নিতে বলছি দেখো, এই যে দেখো আমার কিন্তু এই বহুভুজটার ভূমির সাথে কোনো সম্পর্ক নাই, দেখতে পচা দেখায়, এই কারণে আমরা যেন সম্পর্ক করে দিতে পারি, এই কারণে এটা তাহলে কি, এটা তো আসলে অ্যাকচুয়ালি এই বিন্দুতে মিলিত হয়নি, কিন্তু আমি সৌন্দর্য দেখানোর জন্য বাড়ায় নিছি, এই জন্য ডট 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 দিয়ে মিলাইতে পারবা তোমরা। ঠিক আছে, তাহলে এই যে এই জন্যই বলি যে একটা মান বাড়ায় নিবা। ঠিক আছে, এই জন্যই শ্রেণী মধ্যবিন্দু। অনেকে কি করে, অনেকে এইগুলাতে শ্রেণী ব্যাপ্তি নিয়ে ধরো যে অনেকে কি করে যে এখানে তোমার 31 থেকে কত, এখানে 31 থেকে 40 নিল, নিয়ে পরে এই মধ্যবিন্দুটাতে বসায়। দরকার নেই, তুমি যদি এক্স অক্ষে ডাইরেক্ট শ্রেণী মধ্যবিন্দু বসাও তাহলে মধ্যবিন্দুর উপরে তুমি ডিরেক্ট মানটা বসাইতে পারবা, তাহলে শ্রেণী ব্যাপ্তির দরকার নেই। ঠিক আছে, বসানো। এরপর কত অজীব রেখা, অজীব রেখাটা অজীব রেখা দিয়ে মনে রাখতে বলছিলাম। এখন অজীব রেখাটা কিন্তু সবসময় ঊর্ধ্বগামী হয়, তাই না, কারণ ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কিন্তু আমরা কি বসাই, ওয়াই অক্ষে আমরা সবসময় গণসংখ্যাই বসাই, হয় সেটা শুধু গণসংখ্যা নাইলে সেটা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে অজীব রেখায় শুধু ক্রমযোজিত গণসংখ্যাটা ইউজ করা হয়। ক্রমযোজিত গণসংখ্যা কি সবসময় বাড়ে, যেহেতু বাড়ে এটা তো কখনোই কমে না, ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামীর জন্য আমাদের এই রেখাটা সবসময় উপরের দিকে হয়। ঠিক আছে, তো আমরা যখন এখানে আবার কত নিব, 31 থেকে আগের ম্যাথটাই যদি আমরা করি 31 থেকে 40, এখানে কত 41 থেকে 50, 51 থেকে কত 60। তাই তো, এখানে যদি আমরা গণসংখ্যা দেই 3, 5, 4, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা কত হবে 3, 5-এর সাথে যোগ করলে কত 8, 8-এর সাথে যোগ করলে কত 12। ঠিক আছে, তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে গেছি। এখানে আমরা এই ভাঙা চিহ্ন দিয়ে দেখো আমরা কি প্রথমে এখানে কি শ্রেণী ব্যাপ্তি লিখবো না কি লিখবো। একটা জিনিস মনে রাখবা, অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী রেখা, অজীব রেখা যেহেতু রেখা ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী হওয়ার কারণে আমরা এখানে শ্রেণী ঊর্ধ্বসীমাটা বসাবো। ঠিক আছে, তো এক ঘর আগায় নিয়ে বসাবো, কেন এখানে যেহেতু কত আছে 40, তার মানে তার শুরু হয়েছে কত দিয়ে 40, তার আগে যদি একটা ঘর থাকতো সেটা কত হইতো 30, এই জন্য আমরা 30 লিখবো, তারপর 40, তারপর 50, তারপর কত 60। ঠিক আছে, তাহলে এক্স অক্ষে আমরা কি লিখবো, শ্রেণী ঊর্ধ্বসীমা, শ্রেণী ব্যাপ্তি না কিন্তু শ্রেণী ঊর্ধ্বসীমা, আর ওয়াই অক্ষে লিখবো ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো 40-এ আমাদের কত 3, 50-এ আমাদের কত 8, তারপরে আমাদের কত 60-এ আমাদের কত 12। ঠিক আছে, তারপরে আমরা বিন্দুগুলো এভাবে যোগ করে দেবো। এই যে এটাকে এখানে লাগানোর জন্যই কিন্তু ডট ডট দিয়ে লাগানোর জন্য আমি একটা ঘর বাড়ায় নিতে বলছিলাম। এদিকে তো দরকার হয় না, কারণ অজীব রেখা তো উপরের দিকে, এই কারণে আমরা এদিকে মান বাড়ায় নিইও না, শুধু এই একটা ঘর বাড়ায় নিই। এখন কথা হলো তুমি যদি এখানে শ্রেণী নিম্নসীমা নাও, দেখো আমি বলেই দিচ্ছি 40-এ সর্বোচ্চ 3 পর্যন্ত মান থাকবে। এই যে দেখো 40-এ সর্বোচ্চ মান কত 3, তারপর 50-এ সর্বোচ্চ কত পর্যন্ত মান থাকবে 8, এই যে দেখো 50-এ সর্বোচ্চ মান কত 8 নিছি, কিন্তু আমি যদি এখানে এই লোয়ার লিমিটটা নিতাম তাহলে কিন্তু পরের মানগুলো বেশি হয়ে যেত। এই কারণে আমরা কি করব, এখানে শ্রেণী ঊর্ধ্বসীমা নিব, এখানে ক্রমযোজিত গণসংখ্যা নিব। এবার আমি তিনটা গ্রাফের জন্যই একটা লেখাই শেখাচ্ছি, যে কোনো গ্রাফে, এটা শুধু এই অধ্যায়ের না, যে কোনো গ্রাফে একই লেখা লিখবা। মনে করি ও এক্স এবং ও ওয়াই যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এরপর আমরা কি করব, আমাদের অক্ষ সম্পর্কে বলা শেষ। উভয় অক্ষে ক্ষুদ্রতম, দেখো গ্রাফ পেপারে ঘরগুলো আমার কি এইভাবে থাকে না, এই যে ছোট ছোট ঘরগুলো, এগুলো এক একটা কিন্তু বর্গ ঘর। ঠিক আছে, এক বর্গ ঘর সমান।
এখন এক বর্গ ঘরে তুমি কি একটা মানই নিবা নাকি এক বর্গ ঘরে দুইটা মান নিবা? যদি এক বর্গ ঘরে দুইটা মান নাও তাহলে 10 ঘরের জন্য তোমাকে 10-এর জন্য 5 ঘর যাইতে হবে, কারণ তুমি একটা ঘরেই দুইটা মান নিছো। আর যদি দুই বর্গ ঘরে একটা মান নাও, অর্থাৎ দুইটা ঘর সমান দুইটা বর্গ ঘর সমান এক মান নাও, তাহলে 5 ঘরের জন্য তোমাকে কিন্তু 10 যেতে হবে বা 10 ঘরের জন্য 20 যেতে হবে। সেটা তোমার উপর ডিপেন্ড করে বা ডেটাগুলোর উপর ডিপেন্ড করে যে তুমি আসলে কিভাবে যাবা। তাহলে এক বর্গ ঘর সমান 1 একক ধরে ঠিক আছে, এক্স অক্ষে আমরা কি যদি আয়তলেখটা লিখি, শ্রেণী অবিচ্ছিন্ন সীমা এবং ওয়াই অক্ষে কি করব, গণসংখ্যা স্থাপন করি। এইটুকু পর্যন্ত লিখে এক্স অক্ষে যেটার জন্য তুমি যেটা বসাইছো, যেমন এক্স অক্ষে বহুভুজের ক্ষেত্রে শ্রেণী মধ্যবিন্দু হইতো, ওয়াই অক্ষে কি গণসংখ্যা স্থাপন করি। উক্ত বিন্দুগুলো যোগ করে নির্ণয় কি আয়তলেখ পাওয়া গেল। এই তো এটুকু লিখলেই লেখা শেষ। উক্ত বিন্দুগুলো যোগ করে পাওয়া গেল। ঠিক আছে, এইটাই হলো তোমাদের সবগুলা গ্রাফের জন্য লেখা। তোমাদের বইয়ের শেষে একটা মানে সৃজনশীল আছে, যেটার গ নাম্বারে বলছিল যে আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় করতে। তো দেখো আমি জাস্ট এখানে তোমাদেরকে শর্টে কাটে সেটা দেখায় দিচ্ছি। ধরে যে তুমি আয়তলেখটা এরকম পাইলা, যে কোনো একটা শ্রেণীর গণসংখ্যা তো সবচেয়ে বেশি পাবা নাকি, না পাবা না? ধরো যে কোনো একটা শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি পাইছো, ওখান থেকে প্রচুরক কিভাবে নির্ণয় করবা? চিত্র থেকে প্রচুরক চাইছিল, কিন্তু আমরা কি করব, এই যে চিত্রে কি করব, সবচেয়ে বেশি যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যা শ্রেণীর কি করব, পূর্বের শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ করে দিব আর পরবর্তী শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ করে দিব। বুঝা গেছে? সবচেয়ে বেশি গণসংখ্যাকে তার পূর্বের শ্রেণীর আর পরের শ্রেণীর গণসংখ্যাকে যোগ করব। রেখা দুইটা যে পয়েন্টে ছেদ করে সেখান থেকে এক্স অক্ষের উপর লম্ব টানবো। ঠিক আছে, এই লম্বে যে ঘরটা, ধরো যে এখানে আমার কত ছিল, 31 ছিল, এখানে আমার 41 ছিল, ধরো যে এই ঘরটা আমার 36, তার মানে প্রচুরক কত, 36। এইভাবে আমরা চিত্র থেকে প্রচুরক নির্ণয় করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।